সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে ট্রাম্পের অভিনন্দন বার্তা অবশ্যই এটি একটি ভালো দিক, কিন্তু তার যে কোনো বার্তা একটা আতঙ্কও তৈরি করে। কারণ তিনি নানা রকম বার্তা দিয়েই নানা দেশে যুদ্ধ, নানা ধরনের বিভেদ, নানা ধরনের কর আরোপ, এরকম নানা ধরনের বিষয় উনি চাপিয়ে দেন, আমরা দেখছি। বাংলাদেশের নতুন সরকারকে বলা হচ্ছে যে তিনি তার যে চিঠি সেখানে তিনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং বাংলাদেশের সামরিক সরঞ্জাম সরবরাহে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টি সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং সেখানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসলে আমেরিকা কি করতে চায় নানা ধরনের আলোচনা আছে, আমরা এর আগেও দেখেছি, কিন্তু কেউই পরিষ্কার করে বলেনি যে আমেরিকার আসলে এই অঞ্চলের কাজটা কি, সেখানে বাংলাদেশকে কেন জরুরি। এই অভিনন্দন বার্তাতেও যখন আবার ট্রাম্প বিষয়টি উল্লেখ করেন, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এইটা যখন এর আগে আমাদের ডেমোক্রেটরা ইউএসএ ক্ষমতায় ছিল, তখন তারা স্পষ্টভাবে বলেছিল যে তাদের একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, এবং সেই স্ট্র্যাটেজির ফলশ্রুতিতে এই এলাকায় দেখা গেছে যে 4টা দেশকে নিয়ে তারা একটা সামরিক জোট গঠন করেছিল, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, জাপান সক্রিয় ভূমিকা নিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। সে কোয়াড নামে পরিচিত ছিল সেটি। তো পরবর্তীতে রিপাবলিকানরা ক্ষমতায় আসার পর সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি সেই ফর্মে এখন আর নাই, কিন্তু না থাকলেও ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে তাদের যে আগ্রহ সেটা বরাবরই রয়ে গেছে। এবং এই আগ্রহটা প্রধানত, এটা আমরা সবাইকে অনুমান করি বা বুঝি, যে এটা চীনের উত্থানের কারণে এই আগ্রহটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে ওতপ্রোতভাবে ঢুকে গেছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা তাহলে আসলে কিরকম হওয়া উচিত? না, বাংলাদেশ যে ধরনের পররাষ্ট্রনীতি ধরনের 55 বছরে কম বেশি অনুসরণ করে এসেছে, আমাদের সেভাবেই অনুসরণ করে যেতে হবে। অর্থাৎ সমস্ত দেশের সঙ্গেই, যার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখলে আমাদের নিজেদের জন্য লাভবান হয়, আমাদের ততটুকু সম্পর্ক রাখতে হবে। তার মানে সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটা সাম্যাবস্থায় যেতে হবে। আপনারা সবাই কম বেশি জানেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকখানি গভীর, কিন্তু পাশাপাশি চীনের সঙ্গেও, এমনকি ভারতের সঙ্গেও, কিংবা যদি আরেকটু দূরের দেশ ধরি যেমন রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশসমূহের সঙ্গেও বাংলাদেশের বিভিন্ন দিকে বিভিন্নভাবে সম্পর্ক রয়ে গেছে। এই সম্পর্কগুলো অব্যাহত রাখতে হবে, কারণ এক একটা সম্পর্ক থেকে আমরা এক একভাবে বেনিফিটেড হই। আমাদের স্বার্থে প্রত্যেকটা দেশের সঙ্গে এই সম্পর্কটা প্রয়োজন, কারণ সেই সমস্ত ক্ষেত্র থেকে আমরা যে সমস্ত সুবিধা পেয়ে থাকি সেগুলো অব্যাহত আমাদের রাখতে হবে। সেখানে যে শুল্ক আরোপের যে বিষয়টি আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের, নতুন করে আবার এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। তাদের সুপ্রিম কোর্ট বলছে যে এই ধরনের শুল্ক আরোপগুলো একটা অবৈধ। সেটা নিয়ে নতুন করে আবার কি ধরনের অবস্থান নেয় ট্রাম্প প্রশাসন, সেটি হয়তো নজর থাকবে, কারণ বাংলাদেশের উপর আসলে আবার নতুন করে কোনো শুল্ক আরোপ হয় কিনা, যুক্ত হয় কিনা, নাকি বিয়োগ হয়, সেরকম বিষয় হয়তো জানা যাবে। আমরা আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে সামরিক সরঞ্জামের কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা কি কারোর সাথে যুদ্ধে জড়াতে যাচ্ছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আসলে সামরিক সরঞ্জাম তো অলওয়েজ যুদ্ধ জড়ানোর ব্যাপারটাকে ইঙ্গিত করে না। প্রথমত হলো যে আমরা কিন্তু নিজেরাই আমাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের উদ্যোগ নিয়েছি। আপনি জানেন যে গত 1.5 দশক কিন্তু আমরা সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ভারত, চীন এবং অনেক আমেরিকা সহ আরো অনেক দেশের উপরে নির্ভরশীল ছিলাম, এবং ইউরোপের অনেক দেশ থেকে আমরা কিন্তু বিভিন্ন সামরিক সরঞ্জাম এনেছি। তার পাশাপাশি আছে আপনার রাশিয়াও। তো এগুলো কিন্তু আমরা করে থাকি। আমরা যে আমাদের সামরিক সরঞ্জাম শব্দ উৎপাদন করতে পারি না, আমাদের পক্ষে সম্ভব হয় না। সে কারণে আমাদের কিন্তু পশ্চিমা দেশগুলোর উপরে, ইউরোপীয় দেশগুলোর উপরে কিন্তু আমাদেরকে বা চীনের উপরে নির্ভর করতে হয় সামরিক সরঞ্জামের উপরে। সেই জায়গা থেকে আমরা যেহেতু এখন সামরিক সরঞ্জামের অত্যাধুনিক অস্ত্র তো আসলে শুধুমাত্র অনেক ক্ষেত্রে আমেরিকা কিন্তু এক্ষেত্রে চ্যাম্পিয়ন, অনেক অধিকাংশ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে সামরিক সরঞ্জামের হাত আমেরিকা বাড়িয়ে দিলে, আমরা যদি সেটা আমাদের জিও স্ট্র্যাটেজিক কৌশলগত বিবেচনা করে, অথবা আমাদের অন্যান্য বন্ধুদের সাথে মানে কি ধরনের সম্পর্ক আছে সেগুলো বিবেচনা করে যদি আমরা তাদের কাছ থেকে
অস্ত্র মানে গ্রহণ করে আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য, তাদের তো কোনো আপত্তি থাকবে না। আপত্তি হবে তখনই যদি এটা অন্য কোনো তৃতীয় বা থার্ড কোনো দেশের জন্য ব্যবহৃত হয় বা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, অথবা আমাদের যে জাতীয় ন্যাশনাল যে স্ট্র্যাটেজি আছে, জাতীয় যে কৌশল আছে, সেই কৌশলটাকে যদি কোনোভাবে লঙ্ঘন হয়, সেক্ষেত্রে এটা প্রবলেম তৈরি হতে পারে। কিন্তু আমার কাছে স্বাভাবিকভাবে কিন্তু এই সরঞ্জাম দেওয়ার মধ্যে দিয়ে কোনো যুদ্ধকে ইঙ্গিত করে না, কারণ এই সরঞ্জাম তো আমরা নেই, আমরা আগেও নিয়েছি, অনেক দেশ থেকে নিয়েছি। সুতরাং সব দেশ থেকে যখন নিয়েছি তখন কি আসলে আমরা যুদ্ধকে ইঙ্গিত করেছি? করি তো নাই, আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করাটাকে ইঙ্গিত করেছি। তো এখন আবার সেটা হবে কেন? এই জন্য একটা উন্মুক্ত আলোচনা দরকার। যে আলোচনাগুলো হচ্ছে আমেরিকার সাথে বা হবে, আমরা আগেও বলেছিলাম যে আমেরিকার সাথে গত প্রশাসনেরও বা ইউনিট সরকারের যে সকল আলোচনাগুলো হয়েছে এগুলো উন্মুক্ত করা। যত বেশি আপনি উন্মুক্ত করবেন, যত বেশি আলোচনা এই উন্মুক্ত করার দায় এ নিয়ে গত সরকারের সময় কিন্তু আলোচনা হয়েছিল যে কি ধরনের চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশের হয়েছে এই নিরাপত্তার বিষয়ে, সেটি কিন্তু প্রকাশিত হয়নি। আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার কি সেটি প্রকাশিত করবে, নাকি সেখানেও আসলে কিছুটা ধোঁয়াশা থাকবে? আমরা সম্ভবত সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা মাহফুজুর রহমান, আপনার কাছ থেকে যদি এই প্রশ্নের উত্তরটা একটু জেনে নেই। না, আমি মনে করি এই ধরনের চুক্তি অবশ্যই প্রকাশ্য হওয়া উচিত। অর্থাৎ যেহেতু বাংলাদেশের সঙ্গে যদি চুক্তিটা হয়, তাহলে বাংলাদেশের জনগণের একটা অধিকার আছে যে কি চুক্তি করা হচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার। তো চুক্তি তো সরকারই নেগোশিয়েট করবে, এবং সরকার যেহেতু জনগণের ম্যান্ডেট পেয়ে গঠিত হয়েছে, সুতরাং আশা করা যায় যে সরকার জনগণের স্বার্থটা দেখবে। কিন্তু কতটুকু দেখতে পেলো না পেলো সেটার জন্যই এই চুক্তিগুলো প্রকাশ্য হওয়া ভালো। তাহলে জনমনে যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে জনমনের সেই সন্দেহটা আমরা দেখতে পারি যে সামনে উপস্থাপিত হয়েছে। সেই জায়গায় নতুন করে আপনি কোনো শঙ্কা দেখেন কি না? কারণ হচ্ছে যেই শুল্ক আরোপের বিষয়ের মধ্যে তাদের সুপ্রিম কোর্ট বলছে যে বিভিন্ন দেশের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, $130 বিলিয়ন মতো আসলে সেখানে বলা যায় নিয়েছে বিভিন্ন দেশ থেকে, এবং সেটি অবৈধ। এর প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন বেশ একটি ক্ষিপ্ত একটা এরই মধ্যে হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা হয়তো নতুন করে এই বিষয়টি আবারও হচ্ছে পর্যালোচনা করবে। সেখানে বাংলাদেশের অবস্থানটা আসলে আপনার কাছে কি মনে হয়? আমরা কি আবারও দিন দরবার করতে পারবো তাদের সাথে? এখানে কেবলমাত্র এটা বাংলাদেশের ইস্যু না, ট্রাম্প প্রশাসন তো পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে একই ধরনের কাজ করছে। সুতরাং এটা বিশ্বব্যাপী আলোচিত হওয়া উচিত, এবং বিশ্ব ফোরামে যদি এই প্রসঙ্গে আলাপ আলোচনা হয় তাহলে হয়তো এটার একটা ভালো সমাধান আসতে পারে। কেননা ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ওই বিশ্ব বাণিজ্য সংস্থার যে স্পিরিট বা যে এসেন্স, সেটা অনেকখানি আপোষ করে অথবা অনেকখানি পেছনে ঠেলে দিয়ে তারা এই ধরনের উদ্যোগ নিয়েছে যে বিভিন্ন দেশের সঙ্গে তারা ইন্ডিভিজুয়ালি নতুন করে ট্যারিফ নেগোসিয়েশন করছে। এইটা যাতে না করে বা এটা যাতে তাদেরকে অনুৎসাহিত করা যায়, সেজন্য বিশ্ব ফোরামে এটা নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। এবং যদি সেখানে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখে তাহলে হয়তো বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি ধরনের বক্তব্য রাখা উচিত বলে আপনার কাছে মনে হয়? না, এটার আপনার আলাপ আলোচনা বা নেগোসিয়েশনটা চালিয়ে যেতে হবে। এটা যতটা লিঙ্গার করতে পারা যায় ততটা আমাদের জন্য উপকৃত আমরা হব। আর নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এই বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে যে এই ট্যারিফ নিয়ে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র এখন বর্তমান যে অবস্থাটি চলছে বাংলাদেশের সাথে, নতুন করে আর কোনো ধরনের এই জায়গায় শুল্ক আরোপের বাড়া বা কমার কোনো সম্ভাবনা আপনি লক্ষ্য করেন কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা আলোচনা করছিলাম, 1 মিনিট বলি, সেটা হলো যে আপনি যদি উন্মুক্ত আলোচনা করেন, পার্লামেন্টকে সংশ্লিষ্ট করেন, এবারও দেখছি না সে ধরনের কোনো উদ্যোগ হচ্ছে কিনা। কারণ আপনি যদি মানে পূর্ব প্রস্তুতি ছাড়া বারবার কথা বলেন, এতে কিন্তু কোনো বেনিফিট নাই। আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে ডেস্ক ওয়ার্কের মাধ্যমে, গবেষণার মাধ্যমে তাদের সাথে আপনার বার্গেনিং করতে যান, তখন কিন্তু আপনি অনেক ইস্যু পাবেন, যে ইস্যুগুলোতে আপনি ওনাদেরকেও অফার করতে পারবেন এবং ওনাদের অফারটাও নেওয়ার সুযোগ পাবেন। তো এটা আমরা করি না বিধায় কিন্তু আমরা অনেক সময় হেরে যাই। যে প্রতিপক্ষ কিন্তু এক্ষেত্রে অনেক
যথার্থ থাকে, তারা অনেক প্ল্যান থাকে, তাদের অনেক অপশন থাকে, কারণ তারা ডেস্ক ওয়ার্ক করে আসে, গবেষণা করে আসছে। আর আপনি যেটা বললেন যে এখন শুল্কের ব্যাপারে কিন্তু এটা ক্যাপিটাল একিউমুলেশনের ব্যাপার। সারা পৃথিবীতে পুঁজি পুঞ্জীবিতকরণের একটা প্রক্রিয়া চলছে আমেরিকার উদ্যোগে। এখন আমেরিকা আসলে গ্যাট থেকে যখন WTO-তে পৌঁছলো এবং এর মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমে গেল, মানে বাইল্যাটারাল থেকে, তখন কিন্তু তারা আসলে কিছুটা লুজার হয়েছে। সেই জায়গা থেকে এখন তারা আবার আগের নেগোসিয়েশনে পৌঁছতে চাচ্ছে। তো এই নেগোসিয়েশন তো আসলে আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য, তো আমেরিকার স্বার্থ তো আমেরিকা দেখবেই। আমেরিকা তো আসলে অন্য দেশের আমাদের স্বার্থ কি ধরনের দেখবে না। নিজের স্বার্থ আসলে দেখা উচিত? আমরা বুঝলাম আমেরিকা তাদের স্বার্থ দেখবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা শুল্ক আরোপ করবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কতটুকু আমাদের স্বার্থ দেখবো? সে কারণে তো আপনাকে মানে ডেস্ক ওয়ার্ক করতে হবে, আপনার স্বার্থের জায়গাগুলো কি সেগুলো চিহ্নিত করতে হবে। আমরা তো সেগুলো চিহ্নিত না করে রাজনৈতিকভাবে বসে পড়ি। এখন মিনিস্টার বা সচিবের পক্ষে কিন্তু এগুলো জানা সম্ভব না। তো এই ক্ষেত্রে মিনিস্টার বা সচিব মানে কিছু গবেষণার ডেস্কের উপর নির্ভর করতে পারে। আমাদের এখান থেকে এগুলো তৈরি হয়নি, এবং কান্ট্রি ওয়াইজ কোনো তেমন মানে আছে, সেল আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, কিন্তু সেগুলো গবেষণা মানে কয়েকটা ক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বার্গেনিং এজেন্সি হিসাবে ইন্টারন্যাশনালি অন্যান্য দেশের যে সকল পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় আছে, তাদের যে ধরনের সাপোর্টিং টিম আছে মানে বেসরকারি পর্যায়েও, সেগুলোর কিন্তু আমাদের নাই। তো সেই জায়গা থেকে যদি না থাকে, আপনি তো কথার কথা শুধু বলবেন। আপনি যদি বারবার বসেনও আর একই কথা শুনতে থাকেন আর একই কথা বলতে থাকেন, অন্যকে তো সেই জায়গায় কোনো ধরনের চাহান খুঁজে পাবে না, আপনার মধ্যে কোনো ধরনের ফ্যাসিনেশন খুঁজে পাবে না। তো সেই জন্য আপনাকে এমনভাবে উপস্থাপন করতে হবে বার্গেনিং শক্তিটাকে, যেন আপনিও আলাদা শক্তি না হন। অন্তত আপনি কূটনৈতিকভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনার ডিফেন্স আছে, আপনাকে আলাদা করে এক্সপ্লেন করতে পারেন, নিজেকে উপস্থাপন করতে পারেন, সেই জায়গাটা তো তৈরি করে নিতে হবে। এবং এটা কিন্তু আসলেই ওই মিটিংয়ের 1-2 দিন আগে করলে হয় না। আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো যখন যায় আমাদের মানে জাতিসংঘ প্রোগ্রামে অথবা WTO প্রোগ্রামে অথবা IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রামে, তখন আমরা সাইড ওয়ার্কে এগুলো নিয়ে বসি, অথবা দেশে যখন অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী আসেন তখন বসি। কিন্তু এর জন্য যে মানে 1 দশক ধরে, 2 দশক ধরে, 5 দশক ধরে আলাপ আলোচনা দরকার, এবং এই নিয়ে যে গভীর অনুধাবন দরকার, এবং এটার ভিত্তিতে যে কিছু রিকমেন্ডেশন দরকার, যেগুলো আসলে অনেক বেশি করে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, অথবা এগুলোকে কুলচারা বিশ্লেষণ করে এগুলো তৈরি করা হয়েছে, সেইটা কিন্তু আমাদের সেইটা কিন্তু তৈরি হয়নি। এই শক্তি ছাড়া, আপনার ছোট দেশগুলো এই ধরনের শক্তি ছাড়া, বার্গেনিং ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া এবং তার শক্তিটাকে এক্সপ্লোর করা ছাড়া, সে যদি এই ধরনের বড় শক্তির সাথে বসে, তাহলে তো তাদের শর্তগুলোই মেনে নিয়ে আসা হবে, আর কিছু করতে পারবে না। এখন এই শক্তি, বড় শক্তির সাথে যদি আপনি শর্ত মানতে না চান, বা তার সাথে যদি আপনার শর্তগুলো কিছু অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাকে নিজের প্রস্তুতি নিতে হবে। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার রাষ্ট্র কতটা প্রস্তুত আছে, সেই প্রশ্নটা আমরা কখনই করি না। আগে রাষ্ট্রকে প্রস্তুত করেন এবং রাষ্ট্রকে বলেন। এই জায়গায় আপনার কাছ থেকে একটু পরামর্শ নেই। রাষ্ট্রকে আপনি প্রস্তুত করার কথা বলছেন, সরকারকে এই বিষয়গুলো পর্যালোচনা করার কথা বলছেন, তাহলে সরকারের আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রথমেই মাথায় রেখে কাজ করা উচিত, বা এই প্রস্তুতির ক্ষেত্রে কোন বিষয়টা সবার আগে সে 1 নম্বরে লাগবে তার চেক লিস্টে? আমি আপনাকে এই ক্ষেত্রে বলি যে এই প্রস্তাবটাকে এখন আমরা নেগেটিভলি দেখছি, যে আমাদেরকে অস্ত্র দেওয়ার কথা বলছে। এই অস্ত্র তো আমরা নিজেরাও চেয়েছি অনেকবার, এবং আপনি দেখেন পৃথিবীর অনেক দেশ, তুরস্ক, পাকিস্তান, আমেরিকার কাছে বিভিন্ন ধরনের অস্ত্র, বিমান চেয়েছে, এবং এগুলো কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেও তুরস্ককে কিন্তু মানে আমেরিকা অস্ত্র মানে বিমান দেয় নাই। সুতরাং এটা এমন না যে অফারটা অলওয়েজ নেগেটিভ। আপনি আপনার সামরিক শক্তিকে মানে বৃদ্ধি করার জন্য কিন্তু আমেরিকার সহায়তা নিতে পারেন, কিন্তু এই সহায়তা নেওয়ার ক্ষেত্রে আপনার মানে রাষ্ট্রের কৌশলটা হবে যে আমি আমার স্ট্র্যাটেজিক যে শক্তিগুলো আছে, স্ট্রেংথগুলো আছে, সেগুলো ওর কাছে উপস্থাপন করি, এবং ওর যে স্ট্র্যাটেজিক শক্তিগুলো আছে সেগুলো আমরা নিই। এটা বাইলেটারাল হোক, মাল্টিলেটারাল হোক, আমাদের এমন একটা উইন উইন সিচুয়েশনে থাকা যায় কতটা, সেই জায়গাটাকে পর্যালোচনা করে। এর জন্য তো রাষ্ট্রকে আসলে প্রস্তুতি নিতে হবে এইভাবে যে রাষ্ট্রের শক্তির জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। ছোট রাষ্ট্র হিসেবে আমাদের অনেক শক্তি আছে, সেটা যেমন ইন্দো প্যাসিফিক, আমাদের যেমন সি, আমাদের মানে বঙ্গোপসাগর, আমাদের কিছু রিসোর্স আছে, মিনারেলস আছে, যেগুলো আমরা কিন্তু উপস্থাপন করতে পারি আমেরিকার কাছে, অথবা আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে তাদের কাছে একটা প্যাকেজ নিয়ে যেতে পারি, যে এই প্যাকেজটা আমার কাছে আছে, তোমার কাছে কি প্যাকেজ আছে দাও। তখন কিন্তু আমরা প্যাকেজে একটা এক্সচেঞ্জ করতে পারি। কিন্তু আপনার যদি কোনো ডেস্ক ওয়ার্ক না থাকে, এটাই রাষ্ট্রকে বলছি, রাষ্ট্র যেন প্যাকেজটা তৈরি করে, কোন প্যাকেজের ভিত্তিতে সে আমেরিকার সাথে, চীনের সাথে, ইন্ডিয়ার সাথে, ব্রিটেনের সাথে বা ফ্রান্সের সাথে আলোচনায় বসবে, বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তার প্যাকেজটা কি, সে প্যাকেজ রেডি আছে কিনা। সে প্যাকেজটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2-4 জন 5 জন অফিসার দিয়ে তৈরি হবে না, এটা খুবই রং আইডিয়া। এটা তৈরি হতে হবে গবেষকের মাধ্যমে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় গবেষণার উপর নির্ভর করে না, অন্য মিনিস্ট্রিগুলোও না, খুব সামান্য, এবং গবেষণার ক্ষেত্রেও দেখা যায়
হয়েছে খুবই আপনার মানে আইডেন্টিফাইড স্কলারদেরকে গণবিবেচনার সুযোগ দিলেও কিন্তু হবে না। আপনার হয়তো মত পথের লোকদের দিবেন, তারপরেও এর মধ্যে দেখবেন যে আসলে এটা কতটা মানে যারা করছে তাদের স্কিল এবং অন্যান্য বিষয়গুলো কি আপনাকে সরবরাহ করছে, এই সব কিছু মিলিয়ে যদি আপনি ভাবতে থাকেন বাংলাদেশকে যদি অর্থাৎ নতুন আগে বাংলাদেশ যদি ভাবেন, নিজেদেরই বলা যে প্রস্তুতি, নিজেদেরই আপনার কথা অনুযায়ী কি আমরা আসলে তাদের কাছ থেকে সুবিধা নেব সেটা নিজেরা যদি আসলে না পরিষ্কারভাবে না জানি, তাহলে আসলে বার্গেনিং এর জায়গাটা খুবই Exactly, বলা যায় exactly. দুর্বল হবে এবং চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসলে আমাদেরকে পরে বাধ্য হয়ে মেনে নিতে হবে। আমরা আসলে সেই অবস্থা দেখতে চাই না। আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দুজন অতিথিকেই। দর্শক, আমরা এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সাথেই থাকবেন।